এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। তীরে এসে তরি ডুবল অনূর্ধ্ব-19 সাফে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের। অরুণাচলে পেনাল্টি শুটআউট জিতে উল্লাস ভারতের। বাড়তে পারে বাংলাদেশ আমিরাত সিরিজের ম্যাচ সংখ্যা। 3 ম্যাচের সিরিজ আয়োজনে এমিরেটস বোর্ডের সঙ্গে বিসিবির আলোচনা। শারজায় কাল দ্বিতীয় টি-20তে বাংলাদেশের দুর্বলতার বড় কারণ ঘরোয়া ক্রিকেটের বাজে উইকেট, বললেন মিঠুন। আমিরাতে সেঞ্চুরি হাঁকানো ইমনের প্রশংসা। এবং প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম শিরোপা জয় উদযাপনের প্রস্তুতি মোহামেডানের। কুমিল্লায় হোম ভেন্যুতেই বুঝে নিতে চায় ট্রফি। এবারে ক্রিকেট। বাড়তে যাচ্ছে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজের ব্যাপ্তি। এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে 2 ম্যাচ থেকে এখন 3 ম্যাচের সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে বিসিবি। ভ্রমণ ক্লান্তি এড়াতেই সিরিজ শুরু হওয়ার পর এভাবে ম্যাচ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ক্রিকেট বোর্ড। আমিরাত এবং পাকিস্তান সিরিজের মাঝে দেশে না ফিরে ওখান থেকে ইসলামাবাদ যেতে চায় বিসিবি। দেখাচ্ছে বিসিবি, কিন্তু কেন? বিসিবির দেয়া নতুন সূচি অনুযায়ী আগামী 27 মে থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি-20। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিসিবি পেয়েছে গ্রিন সিগন্যাল। যদিও মাঝে গুঞ্জন চাউর হয়েছিল ক্রিকেটাররা নাকি যেতে চাচ্ছেন না পাকিস্তানে, তবে সেই ধোঁয়াশা নাকি কেটে গেছে। অনেকটাই চূড়ান্ত মেন ইন গ্রিনদের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। কিন্তু তার আগে ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা টিম ম্যানেজমেন্টের। শুরুতে আরব আমিরাত থেকেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, তবে ভারত পাকিস্তান সংঘাতে সিরিজ পিছিয়ে যাওয়ায় বিপাকে পড়ে টিম ম্যানেজমেন্ট। প্রথমে সিদ্ধান্ত ছিল সোমবার দ্বিতীয় ম্যাচ শেষে 1 সপ্তাহের বিরতিতে দেশে এসে এরপর 24 তারিখ পাকিস্তান যাওয়ার। কিন্তু তখন আবারও এই দুবাই হয়ে পাকিস্তান যেতে হবে টাইগারদের। স্বাভাবিকভাবেই ভ্রমণ ক্লান্তি পোহাতে হবে ক্রিকেটারদের, যা প্রভাব ফেলতে পারে পারফরমেন্সে। তাই এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে নাকি 1 ম্যাচ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বিসিবি। যদি এমনটা হয়, ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি থেকে মুক্তই নয়, লাভ হবে বিসিবিরও। আন্তর্জাতিক সিরিজে অতিথি দলের হোটেল সহ নানা খরচ বহন করে স্বাগতিক বোর্ড। সেক্ষেত্রে ম্যাচ বাড়লে অন্তত 22 তারিখ পর্যন্ত সিরিজের জন্য নির্ধারিত হোটেলে থাকতে পারবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ থেকে আবারও পাকিস্তান যাওয়ার প্লেন টিকিট সহ ভ্রমণের বাড়তি খরচ থেকেও মুক্তি পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ম্যাচ বাড়ানোর আবদার এমিরেটস ক্রিকেট বোর্ড মানবে কিনা সেটা নিয়ে আছে শঙ্কা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশের হিসেবে আন্তর্জাতিক টি-20তে শতক হাঁকিয়ে আনন্দে উচ্ছ্বসিত পারভেজ হোসেন ইমন। ঘরোয়ার পর আন্তর্জাতিক টি-20তেও এখন টাইগারদের দ্রুততম সেঞ্চুরির মালিক চট্টগ্রামের এই ওপেনার। নিজের আইডল তামিমের মতোই আক্রমণাত্মক ব্যাটিং উপভোগ করেন ইমন, তবে দলের প্রয়োজনে খেলতে চান ম্যাচ টেম্পারমেন্ট বুঝেই। ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল, সো এটা আমার সেকেন্ড ছিল। সো সব মিলে ভালো লাগছে। তামিম ভাইয়ের ছোটোবেলা থেকে ফলো করতাম, ওনার খেলা দেখতাম, অনেক ভালো লাগতো। সো ওনার পরে নামটাতে আমার আসছে, সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। বয়সভিত্তিক বিশ্বকাপটা এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন, আর সেই অর্জনের অন্যতম কাণ্ডারি ছিলেন এই চট্টলার ওপেনার পারভেজ হোসেন। তাই শুধু আক্রমণাত্মক ক্রিকেটের গণ্ডিতেই নিজেকে বেঁধে রাখতে চান না ইমন, খেলতে চান দলের প্রয়োজন অনুসারে। উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম 50 এবং সেঞ্চুরির মালিকও পারভেজ হোসেন ইমন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। পারভেজ হোসেন ইমনের ব্যাটিং স্টাইল টি-20-র সঙ্গে মানানসই। শারজায় সেঞ্চুরি হাঁকানো ওপেনারকে প্রশংসায় ভাসালেন মোহাম্মদ মিঠুন। তিনি আরও বলেন, টি-20তে বাংলাদেশের দুর্বলতার বড় কারণ ঘরোয়া ক্রিকেটের মানহীন উইকেট। এদিকে সোমবার সিরিজের দ্বিতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত 9টায়। কি যে পাওয়ার ক্রিকেট বলে আপনি বাংলাদেশি ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আছে পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে। আপনি যদি ওর শর্টসগুলো দেখেন, অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শর্টসগুলো একটু অন্যরকম। যখন টি-20 শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম, এখন আমরা পিছিয়েই আছি। আমরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে স্পেশালি এই ফরম্যাটটা আমরা কখনোই
কোপ আপ করতে পারেনি। বিপিএল ডিপিএলে ইমনের সঙ্গে একই দলে খেলেছেন মিঠুন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ওপেনারের ব্যাটিংয়ের ধরন খুব ভালোভাবে বোঝেন অভিজ্ঞ এই ক্রিকেটার। খেলার পরে যেই জায়গায় থাকার কথা ছিল আমরা কিন্তু সেই জায়গায় নাই। যেই টাইপের উইকেটে খেলি আমাদের ওই অ্যালাউ করে না। আমরা হয়তো বা 2টা মারলে 3টার সময় একই বাউন্সে আসে না বা একই পেসে আসে না। যেই কালচারে আমরা ক্রিকেট খেলি প্লেয়ারদেরও ওই ফ্রিডমটা থাকে না। টি20 খেলতে হলে আপনার মাস্ট ফ্রিডম থাকতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের এক বাংলাদেশি ক্রীড়া সংগঠক সাক্ষাৎকারে বলেছিলেন, টি20তে ইউএই ভালো দল হয়ে উঠছে, নিকট ভবিষ্যতে তাদের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া সহজ হবে না। সে সময় অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও শারজায় সিরিজের প্রথম টি20 দেখার পর হয়তো সে বিস্ময় কেটে যাওয়ার কথা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে আইসিসির সহযোগী সদস্য দেশগুলোও যে সংক্ষিপ্ত ফরম্যাটে উন্নতি করছে, আমিরাতের ক্ষেত্রে আরও একটা বিষয় রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে অনেক প্রবাসী ভারতীয় ও পাকিস্তানির বসবাস। সহজাত ক্রিকেট প্রতিভার দুই দেশের খেলোয়াড়দের নিয়ে ভালো দল গড়ছে ইউএই। শারজার দ্বিতীয় ম্যাচটাতেও লিটনের দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা। যদিও বাড়তি প্রেসার নিতে চায় না টাইগাররা। দ্বিতীয় টি20-র আগের দিনটা অনুশীলন করেনি, কাটিয়েছে বিশ্রামে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ন্যাশনাল টিম ছাড়া অন্য দলের খেলায় দেশের মাঠে দর্শক খরা কাটেই না। অনেক সময় জাতীয় দলের সিরিজেও গ্যালারি থাকে একেবারে দর্শক শূন্য, অথচ বাংলাদেশ সাউথ আফ্রিকায় ইমার্জিং দলের সিরিজে লোকে লোকারণ্য রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। হাই স্কোরিং ম্যাচ হওয়ায় প্রশংসা কুড়িয়েছে এই ভেন্যুর উইকেটও। সবকিছু বিবেচনায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ও বিপিএল-এর ম্যাচ চাইছেন ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত অনুরাগী তথা রাজশাহীবাসী। পাশাপাশি ড্রেসিং রুম, গ্যালারি আর ফ্লাড লাইটের সংস্কারের দাবিও জানান তারা। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সেভাবে টানতে পারেনি দর্শক। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের টেস্টেও কাটেনি দর্শক খরা। অন্যদিকে বাংলাদেশ ইমার্জিং ও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার 3 ওয়ানডে ম্যাচের সিরিজে হাজারো দর্শকের পদচারণায় মুখরিত ছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। আকবর রাকিবুলদের খেলা প্রাণ ভরে উপভোগ করেছেন রাজশাহীবাসী। শেষ ম্যাচটা শুক্রবার ছুটির দিনে হওয়ায় রীতিমতো দর্শকদের ঢল নামে। রাজশাহীর মানুষ খেলাকে ভালোবাসে, ক্রিকেটকে ভালোবাসে। আমরা চাই রাজশাহীতে আরো বেশি বেশি ম্যাচ আর ইন্টারন্যাশনাল মানের ফ্যাসিলিটিস দিয়ে আমাদের রাজশাহীতে ইন্টারন্যাশনাল ম্যাচ চালু করা। যদি এখানে ইন্টারন্যাশনাল ম্যাচের আয়োজন করা হয় আরো দর্শক হবে এবং আমরা আরো খেলা দেখতে পারবো। রাজশাহীর বিভাগীয় এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ও বিপিএল-এর ম্যাচ আয়োজনের দাবি ক্রিকেট পাগল দর্শকদের। আমরা বিপিএল চাই, সামনেবার যেন আমরা বিপিএল পাই। বড় ম্যাচগুলো এখানে হয়, বিপিএল যদি হয় তাহলে আরো খুশি হবে আর কি। গ্যালারি সহ স্টেডিয়াম সংস্কারের দাবি জানান দর্শকরা। পাশাপাশি এখান থেকে খুলে নিয়ে যাওয়া ফ্লাড লাইট সিলেট স্টেডিয়াম থেকে ফেরত আনার দাবিও জানানো হয়। আমাদের স্টেডিয়াম সংস্কার হোক, এখানে যাবতীয় যত রকম খেলা আছে আমরা এখানে খেলা নিতে চাই। বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ক্রিকেটাররাও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের প্রশংসা করেছেন। এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পক্ষে মত দেন তারা। বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পোর্টিং উইকেট হলো রাজশাহী, তো খুব ভালো ছিল। সিকিউরিটি, হোটেল, ফুড সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো আছে, তো এদিকে আরো ম্যাচ হওয়া সম্ভব। It was nice playing in front of a crowd. It was such a close match, so it was a good match for the spectators. Really loved the crowd out there. It was nice and loud. প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 3 ওয়ানডের সুখস্মৃতি সঙ্গী করে লঙ্গার ফরম্যাটের ম্যাচের জন্য রাজশাহী থেকে দুদলের গন্তব্য এবার চট্টগ্রাম। প্রচণ্ড গরম, তাপপ্রবাহ চলমান। এর মধ্যেই রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং ক্রিকেট দলের 3 ম্যাচের সিরিজ। এবং 3 ম্যাচের এই সিরিজেই প্রচণ্ড গরম উপেক্ষা করে দর্শকরা স্টেডিয়ামে এসেছেন এবং তারা খেলা দেখেছেন। বাংলাদেশের জয় পরাজয় তাদের কাছে উপেক্ষিত। তারা বলছেন তারা ক্রিকেটকে ভালোবাসেন, সে কারণেই তারা এই স্টেডিয়ামে এসেছেন। তাদের চাওয়া এই স্টেডিয়ামে আন্তর্জাতিক এবং বিপিএল-এর ম্যাচ অনুষ্ঠিত করার ব্যাপারে পদক্ষেপ নেবে বিসিবি সহ সংশ্লিষ্টরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এবার দেশের ফুটবলের খবর। কুমিল্লায় নিজেদের হোম ভেন্যু থেকে প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা বুঝে নিতে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর ফুটবলারদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করবে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে এখনও প্রতিশ্রুত পারিশ্রমিক পাননি স্থানীয় ফুটবলাররা। ঈদের আগে বাকি অর্থ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেয় ম্যানেজমেন্টের।
সদ্যই ইতিহাস গড়ে প্রিমিয়ার লিগ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপরও যেন অদম্য তারা। চ্যাম্পিয়নের তকমা পাওয়ার 24 ঘন্টা না পেরোতেই অনুশীলনে সাদা কালো বাহিনী। উদ্দেশ্য লিগের বাকি 3 ম্যাচেও পূর্ণ পয়েন্ট আদায় করা। খেলোয়াড়ি জীবনে সাফল্যের তালিকা লম্বা আলফাজ আহমেদের। কোচ হিসেবেও পেলেন দারুণ সাফল্য। মোহামেডানকে এনে দিয়েছেন প্রথম বিপিএল শিরোপা। এমন অর্জনের জন্য শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন আলফাজ। বাংলাদেশের প্রিমিয়ার লিগ বলেন, ফেডারেশন কাপ বলেন, চ্যাম্পিয়নশিপ, আসলে এই চ্যাম্পিয়নশিপটা একটা কোচের আমি মনে করি যে জীবনের একটা বড় পাওয়া। সবার প্রচেষ্টাই আসলে প্লেয়ারদেরকে ম্যানেজ করা। সাফল্য পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করি খেলোয়াড়দের। বিপিএলে চ্যাম্পিয়নের খেতাব পেলেও এখনও শিরোপা হাতে পায়নি মোহামেডান। এর আগেই নতুন রূপে ঐতিহ্যবাহী ক্লাবটি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচের পর নিজেদের হোম ভেন্যুতেই সমর্থকদের সামনে শিরোপা উৎসব করতে চায় চ্যাম্পিয়নরা। একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কুমিল্লাতে, আমরা যেহেতু আমাদের হোম ভেন্যু, হ্যাঁ, আমরা কুমিল্লাতেই আমরা সেই ট্রফিটা আমরা নিয়ে আমরা উদযাপন করতে চাই। এদিকে শিরোপা উৎসব নিয়ে বিস্তর পরিকল্পনা সাজালেও এখনও হতাশা কাটেনি ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে। বকেয়া অর্থ বুঝে পাননি মোহামেডানের স্থানীয় খেলোয়াড়রা। যদিও ঈদের আগেই বকেয়া পরিশোধের আশ্বাস মোহামেডান কর্তৃপক্ষের। আমাদের পেমেন্ট দিতে একটু দেরি হয়েছে, কিন্তু প্লেয়াররা কিন্তু খুশি মনে খেলেছে এবং আমরা প্লেয়ারদের পেমেন্ট আশা করি ঈদের আগে সমস্ত পেমেন্ট পেয়ে যাবে। এই মাহেন্দ্রক্ষণে পারিশ্রমিক ইস্যু সহ সব নেতিবাচক বিষয়কে পেছনে ফেলতে চায় ঐতিহ্যবাহী ক্লাবটি। পরিশ্রম আর ধৈর্য যে কোনো কিছুর ঊর্ধ্বে নয় তার জ্বলন্ত প্রমাণ মোহামেডান স্পোর্টিং ক্লাব। নানা সংকটের মধ্যেও নিজেদের প্রমাণ করে প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলের শিরোপা ঘরে তুলেছে সাদা কালো বাহিনীরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। হঠাৎই ভেঙে পড়েছে এনএসসির পুরাতন ভবনে অবস্থিত দাবা ফেডারেশনের খেলা পরিচালনা কক্ষের সিলিং। এমন অবস্থায় অনুশীলন করতে গিয়ে আহত হওয়ার শঙ্কায় আছেন দাবাড়ুরা। আপাতত কক্ষের মেরামত করে সংকট কাটালেও টুর্নামেন্ট আয়োজনের জন্য স্থায়ী ভেন্যুর দাবি জানিয়েছেন দাবা ফেডারেশনের কর্মকর্তারা। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন বিল্ডিংয়ের একটি কক্ষে খেলা পরিচালনা করে থাকে বাংলাদেশ দাবা ফেডারেশন। এতদিন ধরে এখানেই জাতীয় পর্যায়ের সব টুর্নামেন্ট আয়োজন করে আসছিল তারা। ছোট এই কক্ষে অনুশীলন করে থাকেন দাবাড়ুরাও। সেখানেও এবার বেঁধেছে বিপত্তি। কিছুদিন আগে হঠাৎই ভেঙে পড়ে দাবা ফেডারেশনের খেলা পরিচালনা কক্ষের সিলিং। সৌভাগ্যক্রমে সেই সময়টাতে রুমে কেউ না থাকায় ঘটেনি বড় কোনো দুর্ঘটনা। এর আগেও বেশ কয়েকবার ভেঙে পড়েছিল দাবা ফেডারেশনের খেলা পরিচালনা করা কক্ষের সিলিং। বিভিন্ন সময় যা ঠিক করে ফেডারেশন। বারবার এমন পরিস্থিতিতে পড়ায় অনুশীলন করতে গিয়ে আহত হওয়ার শঙ্কায় আছেন দাবাড়ুরা। খেলোয়াড়দের মান বাড়লেও ফেডারেশনের অবকাঠামো উন্নয়ন না হয় আক্ষেপ তাদের কণ্ঠে। খেলার চলাকালীন সময় উপরের থেকে একটা কিছু ভেঙে পড়লো, তো সেটা তো একটা হার্মফুল কিছু ঘটতেই পারে। অনেক পুরনো হওয়ার কারণে আর বিল্ডিংটা হচ্ছে দাবার স্ট্রাকচারেও আসলে বানানো হয় নাই। এখানে সাউন্ড প্রুফ কোনো রুম নেই। আমাদের রোডের পাশে হচ্ছে খেলা চলে, সেখানকার সাউন্ড হয় বা আশেপাশে মাইকের শব্দগুলো এখানে চলে আসে। পুরা ভেন্যুটা যাতে সবকিছুর নিয়ন্ত্রণে থাকে, আমরা যাতে একটা সুরক্ষিতভাবে খেলতে পারি। তবে কক্ষটি ব্যবহারের অনুপযোগী হলে সেখানে আর কোনো টুর্নামেন্ট কিংবা কার্যক্রম পরিচালনা করবে না বাংলাদেশ দাবা ফেডারেশন। আমরা অলরেডি একটা ইঞ্জিনিয়ারিং টিমের সাথেও কথা বলেছি, তাদেরকে এনে আমরা বিশেষজ্ঞ মতামত নেব এখানে, যে যদি আসলে এটা প্লেয়ারদের জন্য ওই লেভেলের মানে ঝুঁকিপূর্ণ হয়, তাহলে আমরা মানে এখানে খেলা চালানো বা অন্য যে কোনো কাজকর্ম করা আমরা অফ করে দেব। তবে টুর্নামেন্ট আয়োজনের ভেন্যু নিয়ে বরাবরই আক্ষেপ করে আসছে দাবা ফেডারেশন। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য ভাড়া করতে হয় ভেন্যু, যাতে বাড়ে ফেডারেশনের টুর্নামেন্ট পরিচালনার খরচও। দাবা ফেডারেশনের ভেন্যু নিয়ে আসলে আমাদের প্রায় 15-20 বছর ধরেই আমাদের ক্ষোভ দাবা প্লেয়ারদের। আমরা এটা আসলে পাইনি এখন পর্যন্ত একটা ভেন্যু। এখন যেটা ভেঙে পড়েছে এটা সিলিং ভাঙছে, এটা আমরা তো রিপেয়ার করার চেষ্টা করবো। ভেন্যুটা আসলে আপ টু দ্য মার্ক না, আন্তর্জাতিক মানের তো নাই, জাতীয় মানেরও না। তো আমরা এখন যেহেতু কোথাও নেই তাই খেলা চালিয়ে যাচ্ছি, এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলে আমরা বাইরে হোটেল ভাড়া করতে হচ্ছে, যাতে আমার কস্টলি হয়ে যাচ্ছে। চলতি বছরই বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আছে জাতীয় দাবা ফেডারেশনের। আপাতত ভেন্যু সংস্কার করে খেলা চালিয়ে যেতে চায় ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কে সেরা, আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি নাকি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো? সেই বিতর্কে এবার ঘি ঢাললেন এলএম10। রোনালদোর সঙ্গে ইউরোপে থাকাকালীন দ্বৈরথকে রোমাঞ্চকর বলে আখ্যা দিলেন মেসি। লালিগায় খেলার সেই সময়ে পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার তাড়না ছিল বলে মন্তব্য করেন তিনি। এক সাক্ষাৎকারে মেসি আরও বলেন, সে সময় ভক্তদের জন্য ছিল সোনালি।
দীর্ঘ 15 বছরের রোমাঞ্চকর এক দ্বৈরথ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলটাকে যে দ্বৈরথ দিয়েছে ভিন্ন এক মাত্রা। রাতে ঘুম বাদ দিয়ে যাদের ম্যাচ দেখতে মুখিয়ে থাকতো ফুটবল ভক্তরা, তারা হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একজনের বাঁ পায়ের ঝলক আর অন্যজনের ক্যারিশমেটিক ফুটবলের জাদুতে এখনো বুঁদ হয়ে থাকে পুরো দুনিয়া। সেই দ্বৈরথের সেরা কে, সে বিতর্কের অবসান আজও করতে পারেনি ফুটবল ভক্তরা। মেসি বার্সেলোনায় ও রোনালদো রিয়াল মাদ্রিদে থাকতে তাদের দ্বৈরথ দুজনকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। 2009-এ রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরই জমে ওঠে এই দ্বৈরথ। ম্যাচের পর ম্যাচ রেকর্ড গড়ে কে কাকে ছাপিয়ে যাবেন তা নিয়ে রীতিমতো চলতে থাকে প্রতিযোগিতা। রিয়াল বার্সার মুখোমুখি অবস্থানে ভিন্ন উত্তেজনা বিরাজ করত এল ক্লাসিকোতেও। এই দুই কিংবদন্তি মিলে জিতেছেন 13টি ব্যালন ডি'ওর। সময়ের পালাক্রমে দুজনই ছেড়েছেন ইউরোপ। নতুন ঠিকানায় গিয়েও কে সেরা সেই প্রশ্নের সম্মুখীন হতে হয় মেসি রোনালদোকে। সেই বিতর্কে এবার ঘি ঢাললেন খোদ আর্জেন্টাইন সুপারস্টার। ফ্রান্স সাময়িকীর এক সাক্ষাৎকারে মেসি জানান, রোনালদোর সঙ্গে দ্বৈরথ তার কাছে ছিল সবচেয়ে রোমাঞ্চকর। শুধু তাই নয়, রোমাঞ্চকর এই দ্বৈরথে ছিল পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাও। এ লড়াই সবসময়ই ছিল। স্পোর্টসের ভাষায় বলতে গেলে এই দ্বৈরথ ছিল খুবই চমৎকার। আমরা পরস্পরকে আরো ভালো পারফর্মার হতে ক্রমাগত চাপ দিয়ে গেছি, কারণ দুজনেই ছিলাম চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রোনালদো সবসময়ই সবকিছু জিততে চাইতো, আমিও সেই চেষ্টাই করে যেতাম। আমাদের এবং ফুটবল সমর্থকদের জন্য ওই সময়টা ছিল দারুণ। এদিকে 2009 থেকে 2012 মৌসুমে টানা 4 বার ব্যালন ডি'ওর জিতেছেন মেসি। এর পরের মৌসুম থেকে অর্থাৎ 2013 থেকে 17 পর্যন্ত 5 মৌসুমের 4টিতেই মর্যাদার এই পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো। লা লিগায় দুজন মিলে গড়েছেন অসংখ্য রেকর্ড, জিতেছেন ট্রফির পর ট্রফি। যে সময়টা ভক্তদের জন্য সোনালী সময় ছিল বলেও মন্তব্য করেন এলামটেন। আমাদের দুজনের জন্য এবং ফুটবল প্রেমীদের জন্য অনেক ভালো অধ্যায় ছিল এটা। লম্বা সময় ধরে আমরা মাঠের নৈপুণ্যে যা কিছু অর্জন করেছি এর পুরো কৃতিত্বই আমাদের। একটা কথা সবসময় বলা হয় যে শীর্ষস্থানে ওঠা সহজ, কিন্তু সেই স্থান ধরে রাখা কঠিন। নিজেদের মধ্যে কাউকে সেরার তকমা মেসি না দিলেও দুজনের এই দ্বৈরথকে সেরা বলেই আখ্যা দেন লিওনেল মেসি। তাজিন খন্দকার, সময় সংবাদ। দুঃস্বপ্নের মৌসুম শেষে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপ দিয়ে যার শুরুটা করার লক্ষ্য কোর্তোয়া, বেলিংহাম, কারভাহালদের। যুক্তরাষ্ট্রে থাকা মাদ্রিদিস্তাদের সমর্থন বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন লস ব্লাঙ্কোস শিবির। ক্লাব বিশ্বকাপের মাধ্যমে ফুটবল আরও বৈচিত্র্যময় হবে বলেও তাদের বিশ্বাস। ঠিক 38 বছর পর একই মৌসুমে 4 ক্লাসিকো হেরেছে রিয়াল মাদ্রিদ। 2 ফাইনাল হারের ক্ষত রাইভালদের কাছেই। শূন্য হাতে সিজন শেষ করে ডাগআউট থেকে বিদায় নিয়েছেন কোচ নিজেও। মাদ্রিদিস্তাদের জন্য এমন অভিজ্ঞতা হজম করা কঠিন। তবে নতুন মৌসুমটা নতুনভাবেই শুরু করতে পারে রিয়াল, যার শুরুটা হতে পারে ক্লাব বিশ্বকাপ দিয়ে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম শিরোপাটা রিয়ালেরই প্রাপ্য বলে মনে করেন জুড বেলিংহ্যাম। আমার মতে এটা আসলে ভিন্ন একটা শিরোপা জেতার সুযোগ। এটা সত্যি যে প্রথম ক্লাব হিসেবে এই শিরোপা জেতার চেষ্টা করা উচিত। অবশ্যই আমি মনে করি রিয়াল মাদ্রিদের এটা প্রাপ্য। বিশ্বসেরা 32 ক্লাবের মিলন মেলা। ইউরোপিয়ানদের সঙ্গে একই প্ল্যাটফর্মে লড়বে লাতিন আমেরিকা কিংবা এশিয়ান জায়ান্টরাও। বিশ্ব ফুটবলের সংস্কৃতির মেলবন্ধন হতে চলেছে ফিফার এই টুর্নামেন্ট। ভিন্ন ধরনের খেলার স্টাইল, ভিন্ন ভিন্ন লিগ আর মহাদেশীয় মেলবন্ধনের কারণেই এটা বিশেষ। এই মৌসুমে আমরা পাচুকা কিংবা সালজবুর্গের মতো দলের বিপক্ষে খেলেছি। আমাদের খুব অল্পই অভিজ্ঞতা আছে। এখন আমরা 18 জুন আল হিলাল ম্যাচের দিকে তাকিয়ে। এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল প্রীতি ম্যাচেই অংশ নিত রিয়াল। সেখানে মাদ্রিদিস্তাদের উপস্থিতিও বরাবরই চোখে পড়ার মতো। ক্লাব বিশ্বকাপেও তাদের সমর্থন চায় লস ব্লাঙ্কোস শিবির। প্রতি গ্রীষ্মে আমরা সেখানে ফ্রেন্ডলি খেলি আর দেখি কি পরিমাণ সমর্থক ম্যাচে উপস্থিত হয়। আমি চাইবো দক্ষিণ আমেরিকা থেকেও যেন অনেক রিয়াল মাদ্রিদ সমর্থক মাঠে এসে খেলা দেখে। এমনটা হলে দারুণ হবে। 14 জুন থেকে 13 জুলাই যুক্তরাষ্ট্রের 11 শহর আর 12 স্টেডিয়ামে হবে এই ফুটবল দ্বৈরথ। সব মহাদেশের অংশগ্রহণে ফুটবলে এমন প্রতিযোগিতা এর আগে কখনোই হয়নি। সাব্বির মিথুন, সময় সংবাদ। বায়ার লেভারকুসেনের নিজের শেষ ম্যাচে অভূতপূর্ব সংবর্ধনা পেলেন শাবি আলোনসো। ক্লাবের ঘরের মাঠ না হলেও মেও আরেনা কানায় কানায় পূর্ণ ছিল স্প্যানিশকে বিদায় জানাতে। সমর্থক থেকে ফুটবলার সবাই দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন তাদের হিরোকে।
শেষ মৌসুমে শিরোপা জিততে না পারলেও রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে লেভারকুসেন। বিদায় বেলায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন আলোনসো। দ্য লাস্ট ড্যান্স, শিকাগো বুলস, মাইকেল জর্ডান, 1990 শব্দগুলোর একের সঙ্গে অপরের কি আশ্চর্য মিল, যেন একের জন্যই অন্যের সৃষ্টি। কিন্তু ক্রীড়া জগতে এরপরেও বহুবার এই তিনটি শব্দ ব্যবহৃত হয়েছে অনেক কিংবদন্তির বিদায়ে, আজও হলো তাই। তবে এ বিদায় শেষ নয়, এ যে নতুন শুরুর আহ্বান। শাবি আলোনসো যখন এসেছিলেন তখন বায়ার লেভারকুসেন বুন্দেসলিগার পুঁচকে একটা দল, পয়েন্ট টেবিলের নিচ থেকে মাঝে নড়াচড়াই যাদের কাজ। কিন্তু এই স্প্যানিশের মাইডাস টাচে বদলে গেল সব। প্রথম মৌসুমেই লেভারকুসেনকে জিতিয়ে দেন 120 বছরের অধরা বুন্দেসলিগা ট্রফি। পরের মৌসুম জিততে না পারলেও বায়ার্ন মিউনিখের একক আধিপত্যে ঠিকই ধাক্কা দিতে সক্ষম হয় লেভারকুসেন। কিন্তু ওই যে কথায় আছে না, এত ভালো ভালো না, সেটাই হলো জার্মানদের সঙ্গে। শাবি ফিরে যাচ্ছেন তার চিরচেনা মাদ্রিদে। কিন্তু কিংবদন্তিকে তো আর যেন তেন ভাবে বিদায় জানানো যায় না। তাই হয়তো পুরো মেওয়া অ্যারেনা ছিল অ্যালোনসোর প্ল্যাকার্ড, ফেস্টুন, পোস্টারে ভরা। টানা 2 মৌসুম যে অ্যাওয়ে ম্যাচে একবারও না হারার বিরল রেকর্ড করেছেন আলোনসো, শেষ বিদায়টা তিনি পেলেন সেই অ্যাওয়েতেই। বিদায় বেলায় তাই শাবির টুপি খোলা অভিবাদন পেলেন সমর্থকরা। এটা অবিশ্বাস্য, অসাধারণ অভিজ্ঞতা। ছেলেরা যেভাবে খেলেছে আমি গর্বিত। 2 মৌসুম অ্যাওয়েতে কোনো ম্যাচ না হারা যেন তেন কথা নয়। এতে প্রমাণ হয় তারা কতটা কঠোর পরিশ্রম করেছে। আমরা হয়তো জিততে পারিনি, কিন্তু মিউনিকের চোখে চোখ রেখে লড়াই করেছি শেষ পর্যন্ত। আমি চাইবো এই লড়াইটা যেন অব্যাহত রাখে। আমার জায়গায় এখানে যেই আসুক, আমার শুভকামনা রইল। পুরো মাঠ হেঁটে হেঁটে বেরিয়েছেন সবই। ঘরের মাঠের বাইরেও এভাবে বিদায় পাওয়া যায় তা হয়তো কেউ কোনোদিন ভাবতেও পারেনি। কিন্তু সবই বলেই হয়তো হয়েছে এটা। মেঞ্জের দর্শকরাও কম যাননি তাতে, বিদায় জানিয়েছেন কিংবদন্তিকে। তাই হয়তো এখানেই ইতি টানেননি সবই। আমি দরজা খোলা রেখে যাচ্ছি, এটা আমার জন্য খুব ভালো একটা দিক। যদি কখনো মনে হয় আমি অন্য কোথাও ভালো নেই, তাহলে কথা দিচ্ছি আবারও ফিরে আসব, কারণ এখানে আমি ভালো থাকবো এটা নিশ্চিত। আমার পরিবারের সদস্যরাও এখানে দারুণ সময় কাটিয়েছে, আমি সবার হয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার নতুন চ্যাপ্টার খোলার পালা। জার্মান পর্ব শেষ করে শাবি ফিরছেন নিজ ঘরে, যেখানে তার অপেক্ষায় লস ব্ল্যাঙ্কস। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে মিরাকেলের 1 বছর 2025। নিউক্যাসলের 7 দশক পর ঘরোয়া শিরোপা জয়, বোলোনিয়ার 1974 সালের কোনো মেজর শিরোপা কিংবা ক্রিস্টাল প্যালেসের 120 বছরের ইতিহাসে প্রথম ট্রফি। মিরাকেলের এই তালিকা লম্বা হতে পারে আরও, যদি ইউরোপা লিগের ফাইনালে টটেনহাম হটস্পার হারিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। আবারও ডিএফবি পোকালের ফাইনালে স্টুটগার্টের প্রতিপক্ষ 3য় বিভাগের অখ্যাত আর্মেনিয়া বেলফ্যাট। 21 বছর পর আবারও পাগলাটে একটা বছর 2025। সবশেষ যেমনটা ইউরোপিয়ান ফুটবল দেখেছিল 2004 সালে, খ্যাপাটে পুরোটাই যার মিরাকল। প্রশ্ন আসতেই পারে কি হয়েছিল 2004-এ। এ প্রজন্মের অনেকেরই হয়তো তখনও জন্মই হয়নি। সেই পাগলাটে বছরে মোনাকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল হোসে মরিনিওর পোর্তো। সিঙ্গেল একটা ম্যাচও না হেরে ইপিএল এর শিরোপা জিতেছিল আর্সেনাল। বুন্দেসলিগা ডিএফবি পোকাল ওয়েডার ব্রেমেন আর রিয়াল বার্সাকে টপকে লা লিগা ইউরোপা লিগ জিতেছিল ভ্যালেন্সিয়া। কোপা ডেল রে রিয়াল জারাগোজা। এখানেই শেষ নয়, গ্রিস জিতেছিল ইউরো চ্যাম্পিয়নশিপ। 2025 সাল ইতোমধ্যে সাক্ষী হয়েছে 3 ব্যতিক্রমের, যার শুরুটা এডি হাওয়ের নিউক্যাসলের হাত ধরে। শুধু ইংল্যান্ডই নয়, গোটা বিশ্বে নিউক্যাসলের কোটি ভক্ত। নিউক্যাসল মানেই তো আবেগ আর ভালোবাসার চূড়ান্ত বিচ্ছুরণ। অথচ ম্যাকপাইরা ঘরোয়া কোনো শিরোপা জিতেছিল তাও 70 বছর আগে, 1955-তে এফএ কাপ জয়ে। সেই নিউক্যাসল ওয়েম্বলিতে লিভারপুলের দম্ভ চূর্ণ করে ড্যান বার্ন আর আলেকজান্ডার ইসাহাকের গোলে 2-1 ব্যবধানে জিতে লিগ কাপ। ওয়েম্বলিতে রূপ কথাকে বাস্তবে রূপ দিয়েছে সাউথ লন্ডনের ক্লাব ক্রিস্টাল প্যালেসও। 5 প্রজন্মের অপেক্ষার প্রহর ঘুচল যেখানে। ক্লাবটি 120 বছরের ইতিহাসে এই প্রথম জিতল মেজর কোনো ট্রফি, তাও ঐতিহ্যবাহী এফএ কাপ শিরোপা। গার্দিওলার চোখ রাঙানি উপেক্ষা করে শেষ বাঁশি যখন বাজল, তখন চোখে মুখে অবিশ্বাস খোদ প্যালেসের সমর্থকদেরও।
ওয়েম্বলি থেকে স্তাদিও অলিম্পিকো। 1974 সালের পর আবারও কোনো মেজর শিরোপা বোলোনিয়ার। কোপা ইতালিয়ার ফাইনালে যারা হারায় ইতালির সবচাইতে সফল দল এসি মিলানকে। এর বাইরেও নিষ্পত্তির অপেক্ষা থাকা 4 ফাইনালেও থাকতে পারে চমক। 1991 সালের পর শিরোপার খরা খুঁজতে পারে টটেনহ্যামের। ইউরোপা লিগের ফাইনালে স্পারদের প্রতিপক্ষ ম্যান ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আছে কখনোই ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট না পরা পিএসজি। আর কনফারেন্স লিগের ফাইনালে কখনোই ইউরোপিয়ান কোনো ট্রফি না জেতা রিয়াল বেটিস। মিরাকলের অপেক্ষা জার্মানিতেও। ডিএফবি পোকালের ফাইনালে স্টুটগার্টকে চ্যালেঞ্জ জানাবে অখ্যাত অ্যামোনিয়া বিলেফেট। এমনকি এই বছরই প্রথমবার মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাও জিতেছে মোহামেডান। সব মিলিয়ে 2025 সাল অনেকটা দিন মনে রাখবে বিশ্ব ফুটবল। মাহবুব রিমন, সময় সংবাদ। টানা দ্বিতীয় পর্তুগিজ লিগ শিরোপা জিতল স্পোর্টিং লিসবন। বেনফিকার সঙ্গে পুরো মৌসুম জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই হয় লিসবনের। শিরোপা নিষ্পত্তি হয় শেষ রাউন্ডে এসে। নিজেদের মাঠে ভিক্টোরিয়া স্পোর্টস ক্লাবকে 2-0 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লিসবন। পুরো মৌসুম জুড়ে দারুণ খেলা ভিক্টর ইউকোরেস শেষ ম্যাচেও করেন গোল। চলতি মৌসুমে স্পোর্টিং এর জার্সি গায়ে মোট 53 গোলে সুইডিশ স্ট্রাইকারের। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। Can seal it. And a goal started with Shami, and it ends with Shami. India. তীরে এসে ডুবলো তরি। অনূর্ধ্ব 19 সাফে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের। অরুণাচলে পেনাল্টি শুট আউটে জিতে উল্লাস ভারতের। বাড়তে পারে বাংলাদেশ আমিরাত সিরিজের ম্যাচ সংখ্যা। 3 ম্যাচের সিরিজ আয়োজনে এমিরেটস বোর্ডের সঙ্গে বিসিবির আলোচনা। শারজায় সোমবার দ্বিতীয় টি20। এবং আইপিএলে প্রত্যাবর্তনে মোস্তাফিজের মিতব্যয়ী বোলিং। গুজরাটের বিপক্ষে হারল দিল্লি। 6 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে পিএসএল এ গোল্ডেন ডাক সাকিবের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।